আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 118 পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর 11 নম্বর পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। একক কাজ: খুশি 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে। দোলা ওই একই টাকায় দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন 50 টাকায় ক্রয় করে। এটা হচ্ছে কত? 118 পৃষ্ঠার একটা একক কাজ, ঠিক আছে। ক নম্বর প্রশ্ন, সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। খ নম্বরে বলা আছে লেখচিত্র থেকে সমীকরণ দুইটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। আর গ নম্বরে হচ্ছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তো আসলে একটা করে আমরা সবগুলো সমাধান করি। ক নম্বর সমাধান: ধরি প্রতিটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে X টাকা এবং প্রতিটি সাইন পেনের মূল্য হচ্ছে Y টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি? 2x প্লাস 3y সমান হচ্ছে কত? 30, ঠিক আছে। বা 4x প্লাস 6y সমান 50। কারণ আমাদের প্রশ্নে বলা ছিল যে দুইটা পোস্টার পেপার হচ্ছে x, দুইটার জন্য 2x, আর তিনটা সাইন পেন হচ্ছে y, তিনটার জন্য 3y। মোট মূল্য কত? 30 টাকা। এই হলো একটা, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আর এটা ছিল কত? 4টা পোস্টার পেপার 4x আর 6টা সাইন পেন, তার মানে 6y, এটার মূল্য হচ্ছে কত? 50 টাকা। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন আসো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা দুটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করি। তো আসো 1 নং সমীকরণ হতে আমরা কী পাই? 1 নং সমীকরণটা কী ছিল আমরা এখানে খেয়াল করি। x সমান ছিল 2x প্লাস 3y সমান 30। তো এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে 3y সমান হচ্ছে কত? 30 মাইনাস হচ্ছে 2x, অর্থাৎ y সমান হচ্ছে কত? y সমান 30 মাইনাস 2x ডিভাইড বাই হচ্ছে 3, ঠিক আছে। আবার পরেরটাও এভাবে করে আমরা লিখতে পারি, ঠিক আছে। y সমান 50 মাইনাস 4x ডিভাইড বাই 6। তাহলে আসো এভাবে করে আমরা করি। তাহলে এখানে y সমান কত? y সমান হচ্ছে 30 মাইনাস 2x ডিভাইড বাই 3। তাহলে x এর মান আমরা ছোটো থেকে নেই, যে x এর মান যদি আমরা 3 বসাই তাহলে কত হচ্ছে? 30 মাইনাস 3 দুগুণা 6, 30 থেকে 6 গেলে থেকে 24, 24কে 3 দ্বারা ভাগ করে থাকে 8, তার মানে 3 কমা হচ্ছে 8 গেল। x এর মান যদি আমরা 6 বসাই কত? 30 বিয়োগ হচ্ছে 6 দুগুণা 12, 30 থেকে 12 গেলে থেকে 18, 18কে 3 দ্বারা ভাগ করলে থাকে 6, তার মানে 6 কমা হচ্ছে 6। x এর মান যদি আমরা এখানে 9 বসাই তাহলে কত পাচ্ছি দেখো? 30 মাইনাস 9 দুগুণা 18, অর্থাৎ 30 থেকে 18 গেলে থেকে 12, 12কে 3 দ্বারা ভাগ করে থেকে 4, তার মানে 9,4। আর এটা লাগবে, ধরো x এর মান আমরা এখানে 12 বসাই, হ্যাঁ। তাহলে কত হচ্ছে? 30 মাইনাস 12 দুগুণা 24, 30 থেকে 24 গেলে থাকে 6, 6কে 3 দ্বারা ভাগ করলে থাকে 2, তার মানে 12 কমা হচ্ছে 2 গেল। সেমভাবে 2 নং সমীকরণ থেকে আমরা কী পাই? তো 2 নং সমীকরণটাকে এখানে লিখি। y সমান আমরা কী পেয়েছিলাম? y সমান পেয়েছিলাম আমরা 50 মাইনাস 4x ডিভাইড বাই 6। তাহলে আসো x এর মান যদি 2 নেই কত? 50 বিয়োগ 4 দুগুণা 8, মানে 50 থেকে 8 গেলে থাকে 42, 42কে 6 দ্বারা ভাগ করে থাকে 7, অর্থাৎ 2,7। তারপর যদি x এর মান আমরা এখানে 5 বসাই তাহলে y এর মান কত? 50 বিয়োগ 4 5 20, 50 থেকে 20 গেলে থাকে 30, 30কে 6 দ্বারা ভাগ করে থাকে 5, অর্থাৎ 5 কমা হচ্ছে 5। তারপর x এর মান যদি আমরা 8 বসাই তাহলে এখানে পাচ্ছি কত? 50 মাইনাস 4টা 32, 50 থেকে 32 বিয়োগ করলে থাকে 18, 18কে 6 দ্বারা ভাগ করলে থাকে 3, অর্থাৎ 8 কমা হচ্ছে 3, 8,3। আবার যদি x এর মান আমরা 11 বসাই দেখো তাহলে কত হচ্ছে? 11 বসালে 50 বিয়োগ 4 গুণ 11 মানে 44, 50 থেকে 44 বিয়োগ করলে থাকে 6, 6কে 6 দ্বারা ভাগ করলে থাকে 1, তার মানে 11 কমা হচ্ছে 1। তো এই গেল আমাদের x এবং y আমরা নির্ণয় করলাম। এখন আমরা 1 নং সমীকরণ থেকে কী পেলাম? 3,8, 6,6, 9,4, 12,2।
এগুলো এক্স এবং ওয়াইয়ের মান। আর 2 নং সমীকরণ থেকে আমরা পেলাম এক্স ওয়াইয়ের মান 2,7, 5,5, 8,3, 11,1। এখন ছক কাগজে 1 এবং 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে আমরা সরলরেখা দুটি অঙ্কন করি। ঠিক আছে, তাহলে আসলে মানগুলো যদি আমরা এখানে বসাই, খেয়াল করো, আমরা হচ্ছে আগে অক্ষগুলো দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে আমরা দিলাম মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা এক্স প্রাইম। তাহলে আসো প্রথম টেবিলে আমাদের মান কত ছিল? 3,8। মানগুলো বসাই। হ্যাঁ, 3 ঘর, তারপর উপরে যে 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে এটা হচ্ছে কত? 3,8। আমার নামগুলো লিখে দিতে পারি চাইলে, 3,8। তারপর ছিল কত? 6,6। 6 ঘর, উপরে যাবো 6 ঘর, 2, 4, 6। এই যে এটা হচ্ছে কত? 6,6। তারপর ছিল 9,4। 9 ঘর, উপরে 4 ঘর, অর্থাৎ এই পয়েন্টটা 9,4। তারপর ছিল 12,2। 12 ঘর, 2 ঘর। এই যে 12,2 গেল প্রথম সমীকরণের জন্য। তো এটা যোগ করে আমরা একটা সরলরেখা হবে সেটাকে তৈরি করে ফেলি। এই হচ্ছে আমাদের সরলরেখাটা। এবার দ্বিতীয় সমীকরণ থেকে আমরা মানগুলো পেয়েছিলাম, সেই মানগুলো যদি বসাই তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে খেয়াল করো। আমার দ্বিতীয় সমীকরণে প্রথম মানটা ছিল এক্স ওয়াইয়ের মান 2,7। 2 ঘর, উপরে যাবো আমরা 7 ঘর, তার মানে যে পয়েন্টটা এই পাশে লিখি 2,7। তারপর এটা ছিল 5,5। ডানে 5 ঘর, উপরেও 5 ঘর। ঠিক আছে, এই যে পয়েন্ট, এটা হচ্ছে কত? 5,5। তারপর 8,3। ডানে যাবো আমরা 8 ঘর, উপরে যাবো আমরা 3 ঘর, 8, হচ্ছে 3। আর 11,1, এই যে পয়েন্টে 11, হচ্ছে 1। তাহলে এগুলো যোগ করলে দেখো আমরা আরেকটা সরলরেখা পেয়ে যাচ্ছি। এই যোগ করে দিলাম। এই হচ্ছে আমাদের দুটো সরলরেখা। ঠিক আছে, এটা আমাদের বের করতে বলা হয়েছিল। তো আমাদের ক নম্বর সমাধান শেষ। খ নম্বরে যাই। লেখচিত্র থেকে দেখা যায় যে 1 নং এবং 2 নং সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল অবস্থান করছে। যেভাবে ছিল না পরস্পর, আমরা দেখলাম তো। তাহলে আমরা জানি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের কোনো সাধারণ সমাধান নেই, কারণ তারা তো পরস্পর ছেদই করে নাকি। যদি ছেদ করতো, এই শেষ মাথা ছেদ করলেও চলতো, মাঝামাঝি ছেদ করলেও চলতো, কিন্তু ছেদ তো করে না, তার মানে এর কোনো সাধারণ সমাধান নেই। সুতরাং আমরা বলতে পারি যে লেখচিত্র থেকে সমীকরণ দুইটির সাধারণ সমাধান পাওয়া যায় না। ঠিক আছে, গ নম্বরে কী বলা হয়েছিল যে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। কয়ের লেখচিত্র থেকে আমরা সমীকরণ দুইটির কোনো সাধারণ সমাধান পাই না, সুতরাং এখানে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য যথার্থ নয়। ঠিক আছে, এরপর দেখো কি রয়েছে, দুইটি সরল সহ সমীকরণের সমাধান যোগ্যতা। ঠিক আছে, সমঞ্জস নাকি অসমঞ্জস। দুইটি সরল সহ সমীকরণের সমাধান একটি হতে পারে, অসংখ্য হতে পারে, আবার কোনো সমাধান নাও থাকতে পারে। সুতরাং আমরা যদি আগে থেকে বের করতে পারি সমাধান আছে কি না, তাহলে সুবিধা হয় না। এসো আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান থাকা শর্তগুলো বের করার চেষ্টা করি। জ্যামিতিক পর্যবেক্ষণ। দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত শর্তগুলো পাওয়া গেল। একটা কি, যখন দুইটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুইটি সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকে। এই ধরো এরকম, আমরা ছবি এঁকে পাশে পাশে দেখাই দিই। 1 নম্বরটা মনে করি এরকম, যেটা বিন্দুতে ছেদ করেছে। 2 নম্বরে কী বলেছে, যখন দুইটি সরলরেখা সমাপতিত হয় তখন একটি মাত্র সরলরেখাই হয় এবং সমীকরণ দুইটির অসংখ্য সাধারণ সমাধান থাকে। এটা উদাহরণটা দেখি আমরা। ধরো আমাদের এই হচ্ছে একটা সমীকরণের পয়েন্ট বিন্দুগুলো, আরেকটা সমীকরণের বিন্দুগুলো মনে করে যেগুলো। ঠিক আছে, এবং সবগুলো যখন যোগ করবে তোমার একটা সরলরেখাই হবে। গ নম্বরে কী বলেছে, যখন দুইটি সরলরেখা অসমাপতিত হয় কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুইটি কোনো সাধারণ সমাধান থাকে না। ধরো এরকম হয়েছে, এই যে মানটা পেলাম, কোনো সাধারণ সমাধান নেই, কারণ এটা হচ্ছে পরস্পর ছেদ করেনি। দেখো কি বলা আছে, এই যে এখানে উদাহরণ দিয়েছে, সরলরেখা দুইটি যখন ছেদ করে সেটা হচ্ছে কি একটি মাত্র সমাধান থাকবে, যখন সমাপতিত হবে তখন অসংখ্য সমাধান থাকবে, আর যখন দুইটি সমান্তরাল হবে তখন কোনো সমাধান থাকবে না। এরপর আছে বীজগাণিতিক পর্যবেক্ষণ। সাধারণভাবে a1x + b1y = c আর a2x + b2y = c2 সহ সমীকরণ দুটির x y এর সহগদ্বয় এবং ধ্রুবক পদ তুলনা করেও দুটি সরল সহ সমীকরণের সমাধান যোগ্যতা নির্ধারণ করা যায়। এটা হচ্ছে ছক 5.4-এ আছে, আমরা একটু দেখি, কালকে মানে পরবর্তী পর্বে নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এখন আজকে একটু ছোটো করে দেখে নিই। এই হচ্ছে আমাদের সরল সহ সমীকরণ যে a1x + b1y = c1 আর a2x + b2y = c2। এখন আমাদের অনুপাতগুলো তুলনার বিষয় 3 রকম হতে পারে। একটা হতে পারে কি, a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2 হতে পারে। সেক্ষেত্রে যেটা হবে, আমাদের লেখচিত্রের সমীকরণ দুটির অবস্থান হবে যে দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা আমরা পাবো,
সেটা হবে সামঞ্জস বা কনসিস্টেন্ট, এবং এর বীজগাণিতিক সিদ্ধান্ত কী হবে, একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, এইগুলো আমাদের একটা ধরন। আরেকটা ধরন কী হতে পারে, A1/A2 সমান B1/B2 সমান C1/C2, অর্থাৎ এই যে দুটো সমীকরণ আছে এগুলো একটা শুধুমাত্র গুণিতক হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে এরকম হবে যে A1/A2 সমান যা হবে B1/B2 সমান তাই হবে, বা C1/C2 সমান সেটাই হবে। এক্ষেত্রে লেখচিত্রের সমীকরণ দুটির অবস্থান হবে কি, দুইটি সমাপতিত সরলরেখা। এই একটা সরলরেখা, তার উপর আরেকটা সরলরেখা হবে, দুইটা দেখবে একই সরলরেখাতে যাবে। সেক্ষেত্রে এটা হবে একটা সামঞ্জস বা কনসিস্টেন্ট, এবং এর ক্ষেত্রে ফলাফল কী হবে, যে অসংখ্য সাধারণ সমাধান থাকবে। তখন শুধুমাত্র একটা সমাধান হবে না, অসংখ্য সমাধান হবে। আমরা দ্বিতীয় যে নবম পর্বে বা দশম পর্বে এই নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো আরেকটা ধরন কী হতে পারে, A1/A2 সমান B1/B2 হবে, কিন্তু ডাজ নট ইকুয়াল টু C1/C2, অর্থাৎ A1A2 B1B2 হচ্ছে গুণিতক একই ধরনের হবে, কিন্তু এটা আবার C1/C2 গুণিতকের সমান হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে দুইটি অসমাপতিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল হবে। এটা হচ্ছে কি অসামঞ্জস। ঠিক আছে, বা ইনকনসিস্টেন্ট। এখানে কনসিস্টেন্ট মানে ভুল লেগেছে, এই যে এটা হবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের ফলাফল কী হবে, এর কোনো সাধারণ সমাধান নেই। কারণ দেখো সরলরেখা যখন দুইটা পেলাম আমরা সমান্তরাল, এটা তো কোথাও ছেদই করে নাই। ছেদ না করলে সাধারণ সমাধান আমরা কোত্থেকে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে ছকটা। আমরা আগামী ক্লাসে 120 পৃষ্ঠায় জোড়াই কাজ আছে, এই জোড়াই কাজটা কীভাবে করবে সে নিয়ে আলোচনা করব। তো তোমরা 12 নম্বর পর্ব যদি দেখো, সেখানে তোমরা এই জোড়াই কাজের সমাধানটা পেয়ে যাবে। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 118 পৃষ্ঠার একক কাজের সমাধান। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যারা এই অধ্যায় অনুসরণী প্রশ্নগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো, বা আমাদের এই ভিডিওটার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।